স্বাগত বিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার মোয়ানা আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬২ জন নিহত হয়েছে। ১৮১ জন আরোহী নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে দক্ষিণ কোরিয়ায় ফিরছিল জেজু এয়ারপ্লেনের বোয়িং 737-800 মডেলের ফ্লাইটটি। দেশটির দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের দেয়ালে গিয়ে ধাক্কা দেয়। এরপরই আগুন ধরে যায় বিমানটিতে। স্থানীয় সংবাদ মাধ্যম ইয়নহোপের প্রকাশিত ভিডিওতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায়। বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার ও ২ জন থাইল্যান্ডের নাগরিক ছিল বলে জানিয়েছে ইয়নহোপ। ৮০ জন দমকল কর্মী ও ৩০টির বেশি ফায়ার ট্রাক ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ফায়ার এজেন্সি। সর্বাত্মক উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী চoi সুং-mok। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। ৩১শে ডিসেম্বর মঙ্গলবার বিকেলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই ঘোষণা দেওয়া হয়। শেখ হাসিনার স্বৈরাচার থেকে বের হয়ে দেশে কিভাবে জুলাই বিপ্লব হলো, ৯ দফা থেকে ১ দফায় কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষার রূপ কেমন ছিল, এসব বিষয় নিয়েই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়া হবে, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করলে মিয়ানমারকেও ছাড় দেওয়া হবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি। এদিকে আইন উপদেষ্টা বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারের কাজ শেষ করা হবে আগামী বিজয় দিবসের আগেই। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে দুদিনের জাতীয় সংলাপের শেষ অধিবেশন। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল যারা আছে, তারা দেশের স্বার্থে, দেশের সিকিউরিটির স্বার্থে, দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে একটা ব্রডার কনসেনসাসের মাধ্যমে তারা কাজ করে। বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি। ঐক্যমত অন্তত ব্রডার ইস্যুতে আমরা করতে পারি কিনা, এটা আমাদের আলোচনা করা দরকার। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারে অস্থিরতা কাটলেই রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও তাদেরকে চিঠি দেওয়া হবে। বর্ডার 2, ড্রাগ এন্ড আদার ক্রাইমস, এবং 3 হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কি হবে। আপনারা যে 3টা ইস্যুর কথা বলছেন, প্রত্যেকতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত, এবং রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি এই 3টা জিনিস সমাধান করতে পারবেন না। মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। এছাড়া অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার প্রক্রিয়া কোনোভাবেই প্রভাবিত হবে না, প্রতিশোধ নয়, বিচার করা হবে ন্যায় প্রতিষ্ঠায়। যে ফাটল ধরেছে সেই ফাটলটাই প্রথম চ্যালেঞ্জ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের চেয়ে 5 গুণ বড় বে টার্মিনাল প্রকল্পের গতি ফিরছে। সরকার পতনের পর প্রায় 4.5 মাস থমকে ছিল এই প্রকল্পের কাজ। বন্দরটি নির্মাণ হলে আগামী 100 বছরের মধ্যে আর নতুন করে বন্দর বাড়ানোর চিন্তা করতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া বে টার্মিনাল প্রকল্প গতিহীন হয়ে পড়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর। সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সভায় এই প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
বন্দরের টার্মিনালগুলোতে 10 মিটারের বেশি ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারত না। বেশি ড্রাফটের মাদার ভেসেল ভেড়ানো ও বন্দর সম্প্রসারণের বিষয়টি মাথায় রেখে 2014 সালে পতেঙ্গায় প্রায় 6.5 কিলোমিটার এলাকা জুড়ে বে টার্মিনাল প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ। আমরা কয়েকটি মিডল ইস্টার্ন কান্ট্রি এই পোর্টে এবং অন্যান্য পোর্টে বে টার্মিনালে ইনভেস্ট করতে চাচ্ছে to the tune of $1.8 billion. ওয়ার্ল্ড ব্যাংক আমার সাথে মিটিং করেছে, তারা $680 মিলিয়ন নিয়ে বসে আছে, বললো যেদিন আপনি তৈরি ওই দিন আমরা সাইন করব আপনার বে টার্মিনালের জন্য। বে টার্মিনালে মোট 3টি টার্মিনাল তৈরির কথা রয়েছে। এর মধ্যে সরকারি বেসরকারি অংশীদারত্বের আওতায় বিদেশি 2টি প্রতিষ্ঠানের সঙ্গে 2টি টার্মিনাল নির্মাণের চুক্তি হয়েছে। টার্মিনালটি নির্মাণ হলে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানি বাণিজ্যেও। বে টার্মিনাল হচ্ছে আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য এটা আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট, এবং চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি যেভাবে হচ্ছে, গ্রোথ যেভাবে হচ্ছে, আমাদের এই নতুন নতুন সুবিধাদি সৃষ্টি করাটা খুবই জরুরি। বে টার্মিনাল একটি প্রাকৃতিক একটি মানে বন্দর হবে, যেখানে আপনার ড্রাফট নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা জানেন আমাদের বর্তমান যে বন্দর আছে সেটি জোয়ার ভাটার উপরে নির্ভর করে কিন্তু জাহাজ আনাগোনা করা হয়, কিন্তু বে টার্মিনাল কিন্তু সেই সুযোগটা কিন্তু অটোমেটিক তৈরি করা আছে। 870 একর জমিতে এই প্রকল্পের কথা চিন্তা করা হলেও এখন পর্যন্ত 568 একর জমি বুঝে পেয়েছে বন্দর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি করতে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স। কিন্তু যুক্তরাজ্য সহ ইউরোপের অনুমোদিত প্যাকেজিং ব্যবস্থা না থাকায় চালু করা যাচ্ছে না এর কার্যক্রম। ফলে শত কোটি টাকার রপ্তানি থেকে বঞ্চিত হচ্ছে এই বিমানবন্দর। তবে কর্তৃপক্ষ বলছে কার্গো টার্মিনাল পুরোদমে চালু করতে প্রাসঙ্গিক সকল বিষয় যাচাই বাছাই করে দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া হবে। সিলেট অঞ্চলের সাতকরা, পান, হিমায়িত মাছ, সুগন্ধি চাল, বেতের আসবাবপত্র, নকশি কাঁথা এবং কুটির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। এসব পণ্য রপ্তানির জন্য সিলেট অঞ্চলের ব্যবসায়ীদের নির্ভর করতে হচ্ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর। তবে 2 বছর আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 26 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে প্রায় 100 টন পণ্য ধারণ ক্ষমতার অত্যাধুনিক কার্গো কমপ্লেক্স। কিন্তু এখানে গড়ে ওঠেনি আন্তর্জাতিক মানের প্যাকেজিং ব্যবস্থা। অতি সত্বর সরকার যদি এই রপ্তানি ব্যবস্থাকে চালু করতে হয়, তাহলে প্যাকেজিং সিস্টেম, ল্যাব এবং অন্যান্য যে সহযোগী ব্যবস্থাগুলা এগুলা তাড়াতাড়ি করা প্রয়োজন। সংশ্লিষ্টরা জানান, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পণ্য পাঠাতে এসব দেশের অনুমোদিত ওয়্যারহাউসের মাধ্যমে প্যাকেজিং করে কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিতে হয়। তাই ঢাকা থেকেই পণ্য রপ্তানি করতে হচ্ছে ব্যবসায়ীদের। পেরিশেবল আইটেমগুলো রপ্তানি করার জন্য যে অবকাঠামো দরকার, যে প্যাকেজিং হাউস দরকার, সেগুলো এখন পর্যন্ত হয় নাই। যেই সার্ভিসগুলো থাকার কথা, বিশেষ করে আমরা প্যাকেজিং হাউসের কথা শুনতেছি, এইটা হইলেই অনেক কিছু তাদের জন্য ইজি হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি চালুর পর পর্যাপ্ত পরিমাণ পণ্য রপ্তানি নিশ্চিত করা যাবে কিনা তাও যাচাই বাছাই করা হচ্ছে। আলোচনা হয়েছে এবং প্যাকিং হাউস কিভাবে নির্মাণ করা যায়, অথবা এই ধরনের যে প্রকল্প যেটি প্ল্যানিং কমিশনে এখন অপেক্ষমান আছে, আমরা সেখানে প্ল্যানিং কমিশনে কথা বলবো। অন্য কোনো প্রাইভেট সেক্টরের মাধ্যমেও যদি করা যায় বিকল্প হিসেবে, সেটিও আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। যেখানে কথা বলতে হবে, যদি আপনাদের আগ্রহ থাকে, আমি কিন্তু আই লাভ টু গো এভরি ডোর স্টেপ। আপনাদের আগ্রহটাকে আমরা বাস্তবায়ন করব, এইটুকু কথা দিয়ে যাচ্ছি। প্যাকেজিং চালু হলে সিলেট সহ নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের রপ্তানিকারকরা বছরে অন্তত 250 কোটি টাকার পণ্য রপ্তানি করতে পারবে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। রাজবাড়ীর লাশকাটা ঘরে চলছে রমরমা বাণিজ্য। মরদেহ পেতে গুনতে হয় 15,000 টাকা পর্যন্ত। পুলিশ সদস্য থেকে শুরু করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এই কাজে জড়িত বলে অভিযোগ স্বজনদের। এ বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। এই দৃশ্য দেখে মনে হতে পারে বাজার থেকে জিনিসপত্র কিনে টাকা নিচ্ছেন ক্রেতা। বাস্তবতা হলো, নিজের স্বজনের মরদেহ বুঝে পেতে দিতে হচ্ছে এই অর্থ। রাজবাড়ীতে মরদেহের ময়নাতদন্তের জন্য দিতে হয় 10 থেকে 15,000 টাকা।
পুলিশ থেকে শুরু করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ টাকা নেন বলে অভিযোগ নিহতদের স্বজনদের। এটা পোস্টমর্টমে 12-14 হাজার টাকা গেছে, 13-12,500 টাকা গেছে। আমার তো অবশ্যই কষ্ট হয়েছে, আমি কষ্ট হইলে এখন আমি কি করবো? বাবার লাশের লেগে হালাত করে মোবাইলে নিয়ে বিকাশে নিয়ে তারপরে লাশ আনছে। উনি বলছে যে না হবে না, 15,000 টাকায় লাগবে। অনুসন্ধান বলছে একসময় বালিয়াকান্দি উপজেলার মরদেহ বহন করতেন ভ্যানচালক নিখিল বিশ্বাস। ময়নাতদন্তের জন্য অতিরিক্ত অর্থ গ্রহণে বাধা দেয়ায় কৌশলে বাদ দেয়া হয় তাকে। অন্য মরদেহ বহনকারীরা বলছেন ডমকে দিতে হয় টাকা। না, ওরা ওইভাবে কায়দা করে আমার সিগারেট সরাই দিচ্ছে। আমি থাকলে ওদের সমস্যা, আমি প্রতিবাদ করছি সমস্যা, এই জন্য অভিযোগ উঠেছে এসব অনিয়ম আর বাণিজ্যের হোতা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4র্থ শ্রেণীর কর্মচারী বিপ্লব বিশ্বাস। যদিও তার দাবি কিছুই জানেন না তিনি। না, আমি তো লাশ কাটি না। পুলিশ তো বলতে পারবো না। লাশ কাটার ডিউটি তো আমার না, যে আমি লাশ কাটার চাকরি। আপনি বারবার করে বলতেছেন আমি লাশ কাটি। লাশ কাটার ডিউটি না। অভিযোগ তো আপনার বিরুদ্ধে। সিএস স্যারের সাথে আপনি কথা কি বললেন? কোন পুলিশ বলছে আপনাকে? একাধিক পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও এ নিয়ে কথা বলতে রাজি হননি তারা। তবে সিভিল সার্জন জানিয়েছেন ময়নাতদন্তের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। পোস্টমর্টমে আসলে কোনো রকম খরচ নেই। যদি এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, যে অভিযোগ আসে, সেক্ষেত্রে আমরা অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গত বছর 174টি মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে রাজবাড়ীর মর্গে। ডিভিসি নিউজ ডেস্ক। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 শ্রমিক হত্যার প্রতিবাদে নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। দাবি পূরণের আশ্বাসে শনিবার রাতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার ও এই তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে 7 জনকে খুন করা হয়। এর প্রতিবাদে ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত সহ 4 দফা দাবিতে কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শুক্র ও শনিবার তাদের কর্মবিরতির কারণে স্থবিরতা নেমে আসে। বন্ধ থাকে সব নৌযানে পণ্য ওঠানামা। সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শনিবার রাতে ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম তালুকদার। কথা বলবো তার সাথে। আতিক, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে ঘাটে কর্মচাঞ্চল্য ফিরেছে কিনা, সেই সাথে ব্যবসায়ীরা কি বলছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে, তারা আসলে কতটুকু আশ্বস্ত হয়েছেন? আফরিন, ঘাটে কর্মচাঞ্চল্য ফিরেছে। সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা যে নৌযান শ্রমিক রয়েছেন তারা কিন্তু তাদের যে নিত্যদিনের কাজ সেটি কিন্তু একেবারে নতুন উদ্যমে শুরু করেছেন। যদিও গতকালকেও এই শ্রমিকরা কাজ করলেও সেটা কিন্তু এতটা উদ্দীপনা নিয়ে তাদেরকে করতে দেখা যায়নি। আজকে সকাল থেকেই কিন্তু একেবারে পুরোদমে তারা কাজে নেমে পড়েছেন। বিশেষ করে যে কর্মবিরতি ছিল সেই কর্মবিরতি প্রত্যাহারের কারণেই কিন্তু তারা কাজে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু আজকে যে পণ্যগুলো নিয়ে আসা হয়েছে বা গত 2-3 দিন আগে যে পণ্যগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো কিন্তু আজকে খালাস করা হচ্ছে। আমি একটি বিষয় জানি রাখি, এই যে চাঁদপুর যে বাণিজ্যিক এলাকার যে পণ্যগুলো সেগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ফরিদপুর ও পাবনা থেকে কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং সেই পণ্যগুলো কিন্তু এই স্থানেই খালাস করা হয় এবং এখান থেকে চাঁদপুরের প্রায় বিভিন্ন অঞ্চলে চলে যায়। আর ব্যবসায়ীদের কথা যদি বলি, মূলত এই কর্মবিরতির কারণে যখন 2 দিন এই পণ্য খালাস বন্ধ ছিল তখন কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটি শঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে তারা আমাদেরকে জানিয়েছিল যে যদি এভাবেই কর্মবিরতি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে কিন্তু নিত্য প্রয়োজনীয় দামে এর প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। আমাদের সাথে যুক্ত থাকবার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর পরিচয় শনাক্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে দাফন করা হবে তা বলে জানিয়েছে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। এছাড়া দুপুর 2টায় শহীদ ঈদগাহ ময়দানে তার জানাজা হবে। এর আগে শনিবার রাতে ডিএনএ টেস্ট সম্পন্ন হওয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, 15 বছর ধরে তার বাবাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। এর আগে গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। পরে 16 অক্টোবর তার মরদেহ কবর থেকে তোলা হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল থেকে চলে ডিএনএ পরীক্ষার সকল কার্যক্রম।
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পেছনে একটি পরিত্যক্ত ঘরে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। প্রায় 2 যুগ আগে নিহত পলাশের বাবা শ্রমিক নেতা ও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সর্দারও দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন। শীত বেড়ে যাওয়ার সাথে সাথে দিনাজপুর, সাতক্ষীরা ও গোপালগঞ্জের গরম কাপড়ের দোকানে বেড়েছে ক্রেতা সমাগম। শীতবস্ত্র কিনতে ভিড় করছেন সব শ্রেণী পেশার মানুষ। সাধ্যের মধ্যে পণ্য কিনতে পারায় খুশি তারা। শীতের শুরুতেই বিক্রি ভালো হওয়ায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখেও। সাশ্রয়ী দামের কারণে দিনাজপুরের মানুষের অন্যতম গন্তব্য শহরের বড় মাঠের পুরাতন কাপড়ের মার্কেট। শীতের তীব্রতা বৃদ্ধিতে কাচারিবাজার নামে পরিচিত বাজারটিতে বেড়েছে ক্রেতার ভিড়। সোয়েটার, জ্যাকেট, টুপি ও কম্বল সহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র মিলছে এখানে। একটু সস্তায় পাওয়া যায় তো, অল্প দামে পাওয়া যায়, তাই জন্য এখানে আসি। আমরা এখানে অল্প টাকাতে অনেক উন্নত মানের কাপড় পাওয়া যায়। শীতের শুরুতেই প্রচুর ক্রেতার আগমনে মৌসুম জুড়ে ভালো ব্যবসার প্রত্যাশায় বিক্রেতারা। শ্রেণী আছে, তবে কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটাই বেশি। একটু নর্মাল ছিল, এখন শীত পড়ার ইনশাল্লাহ এখন বেচা কিনি ভালো আছে। সাতক্ষীরায় দোকানে দোকানে শীতবস্ত্র কিনতে ভিড় করছে ক্রেতারা। স্বল্পবিত্তরা ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে, তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সব শ্রেণীর মানুষই আসে এখানে কেনাকাটা করতে, কারণ দামটা অনেক রিজনেবল। সাতক্ষীরার এই নিক্সন মার্কেট, এখানে শীতের পোশাক খুব অনেক কম দামে পাওয়া যায়। এদিকে শীত বৃদ্ধিতে জমে উঠেছে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকার অস্থায়ী গরম কাপড়ের বাজার। প্রতি শনিবার শতাধিক দোকানে পোস্টার সাজিয়ে বসছেন ভ্যানে। মিলছে সোয়েটার, জ্যাকেট সহ নানা ধরনের শীতের কাপড়। দাম একটু কমে আসে, এই কারণে এই জিনিসগুলো নিয়ে আমরা এই মালগুলো আমাদের চাহিদা অনুযায়ী পাই, সুন্দর। আর যেটা মার্কেটে যেই প্রাইসটা, তার থেকে এই প্রাইসটা অনেক কম। আমরা অনেক চিপ রেটে, একদম চিপ রেটে দেই বিদায় আমাদের কাছ থেকে মানুষ কেনে। সামনের দিনগুলোতে শীতের পোশাক বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শিরোপা লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে বিপিএল এর দলগুলো। দিনভর পালা করে অনুশীলন শেষে গণমাধ্যমকে দেয়া দেশি বিদেশি ক্রিকেটাররা বললেন সেরাটা দিয়ে এবারের আসরে নিজেদের নামের প্রতি করবেন সুবিচার, দলকে এনে দেবেন ট্রফি। কাল থেকে শুরু বিপিএল এর মাঠের লড়াই। এবারের বিপিএলে তরুণ ক্রিকেটারদের প্রতি আস্থা ফ্র্যাঞ্চাইজিগুলোর। সদ্য সমাপ্ত এনসিএল টি-20-র 7 ম্যাচে 158 স্ট্রাইক রেটে আসরের প্রথম সেঞ্চুরি সহ 281 রান করা জিসান আলম। এনসিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করা এই ব্যাটার বিপিএলে মাঠ মাতাবেন দুর্বার রাজশাহীর হয়ে। স্টেপ বাই স্টেপ যেতে চাই। প্রথম ম্যাচটা ফরচুন বরিশালের সাথে, আশা করবো আমরা ভালো ক্রিকেটটা খেলবো। আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোহর ভাই আছে, ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছি, ইয়াসির রাব্বি ভাই আছে, আকবর ভাই আছে, স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশা অনুরূপ আমাদের টিমটা মাশাআল্লাহ খুব ভালো আছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কল্যাণে সাবকন্টিনেন্টের কন্ডিশনে এখন অনেকটাই অভ্যস্ত ইউরোপ আফ্রিকার ক্রিকেটাররা। প্রোটিয়া ক্রিকেটার স্টিফেন এসকানজিকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। সদ্যই নেপাল প্রিমিয়ার লিগে খেলে আসা এই ওপেনার বললেন ঢাকার জন্য ভালো কিছু করতে মুখিয়ে আছেন তিনি। সম্প্রতি নেপালে বেশ কিছু টি-20 ম্যাচ খেলেছি, এটা আমার জন্য খুবই ভালো কাজে দেবে। কন্ডিশনও একই রকম। আশা করি ভালো একটা টুর্নামেন্ট হবে এবং দলের জন্য প্রয়োজনীয় পারফর্ম করতে পারবো। দিন দুয়েক বাদেই মাঠে গড়াচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দলগুলোর ক্রিকেটারদের মাঝে সাজ রব। শিরোপায় চোখ রেখেই শুরু করার লক্ষ্য দেশি বিদেশি ক্রিকেটারদের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। এক ঝাঁক তারকার বিদায়ে বছর শেষ করছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন। এই দুঃখ ভুলিয়ে অবশ্য ক্রিকেট প্রেমীরা 2024-এ দেখেছে 17 বছর পর ভারতের বিশ্বকাপ জয়, দেখেছে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটে শিরোপা খরার সমাপ্তি। এর মাঝে ভারত পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব নিয়ে নাভিশ্বাস আইসিসি এনেছে সমাধান। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কেমন গেল 2024 তার সামগ্রিক চিত্র নিয়ে থাকছে প্রতিবেদন। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ হেরে 2023 সাল শেষ করেছিল ভারত। সেই দুঃখ 2024-এ এসে ঘুচিয়েছে রোহিত কোহলিরা। 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা জয়ের পর 7টি আসর থেকে তাদের ফিরতে হয় খালি হাতে। অবশেষে গত জুনে এই সংস্করণের বিশ্বকাপে আরেকটি ট্রফি জয়ের অপেক্ষার অবসান হয় মেন ইন ব্লুদের।
বার্বাডোজে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া। সেই সাথে গত 13 বছর কোনো আইসিসি ট্রফি না পাবার অপেক্ষারও অবসান ঘটে তাদের। ট্রফি খরা কাটিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটও, তবে ব্ল্যাক ক্যাপসের প্রথম বিশ্বকাপ শিরোপাটা এনে দিয়েছে তাদের নারী দল। অক্টোবরে নারীদের টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় তারা। এবছরের টি-20 বিশ্বকাপ আসর থেকে শুরু হয় এই অঙ্গনের তারকা ক্রিকেটারদের বিদায় মিছিল। 17 বছর পর ভারতকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা 3 কিংবদন্তি বিরাট কোহলি, রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজার। বছরের শেষে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান ভারতের আরেক তারকা ক্রিকেটার রবিচন্দ্র অশ্বিন। 3 ফরম্যাটকে বিদায় জানিয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারও। অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার ম্যাথু ওয়েডও আছেন এই তালিকায়। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ক্রিকেটকে বিদায় বলেছেন 2024-এ। তালিকায় আছেন দাভিদ মালান আর মঈন আলীও। যদিও এর আগে অবসর ভেঙে বেন স্টোকসের অনুরোধে একবার টেস্টে ফিরেছিলেন মঈন, তবে এবার আর সেই সম্ভাবনা নেই জানিয়েছেন তিনি। সব ধরনের ক্রিকেটকে গুড বাই বলেছেন ব্ল্যাক ক্যাপস কলিন মুনরো, টিম সাউদি, নীল ওয়াগনাররা। টি-20কে বিদায় বলেছেন ট্রেন্ট বোল্ট। পাকিস্তানের মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমরাও 22 গজকে বিদায় জানিয়েছেন 2024-এ। রিটায়ার করেছেন নামিবিয়ার কিংবদন্তি ডেভিড ভিসা। একের পর এক ক্রিকেটারদের বিদায় বলার বছরে আইসিসি ব্যস্ত ছিল ভারত আর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সামাল দিতে। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই দেশের নাটকীয়তাকে বছরের শেষ দিকে একটা সমঝোতায় আনতে পেরেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলশ্রুতিতে আগামী 3 বছর বেশ কটা হাইব্রিড মডেলের টুর্নামেন্ট দেখবে ক্রিকেট বিশ্ব। যদিও এখনো বছরের শেষ গল্পের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে জমে উঠেছে লড়াই। আগের দুবারের 2 ফাইনালিস্ট ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও ফাইনালে ওঠার লড়াইয়ে এবার সম্ভাবনা আছে সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কারও। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে আছে বেশ কটা খেলা। রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, টটেনহাম, লিভারপুলের মতো দল। দিনের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটিজেনদের প্রতিপক্ষ লেস্টার সিটি। 13 ম্যাচে 1 জয় নিয়ে ধুঁকতে থাকা সিটির চেষ্টা থাকবে জয়ে ফেরা। প্রতিপক্ষের মাঠে সেই লক্ষ্যেই রাত 8:30টায় মাঠে নামবে গার্দিওলার দল। আরেক ম্যাচে রাত 9টায় টটেনহামের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। আর সবশেষ ওয়েস্ট হ্যামের আতিথেয়তা নেবে টেবিল টপার লিভারপুল। 17 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা লিভারপুলের লক্ষ্য থাকবে নিজেদের পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার। ম্যাচ শুরু হবে রাত 11:30টায়। শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 36 জন নিহত। নিহতদের বেশিরভাগ বাসিন্দা ছিল অবরুদ্ধ উত্তরাঞ্চলে ছিটমহলে। এদিকে শনিবার আবু সাফিয়ার কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের সময় ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে আটক হয় রোগী ও চিকিৎসা কর্মীদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে উত্তর গাজা থেকে পশ্চিম জেরুজালেমে 2টি রকেট ছোড়ার পর বেইত হানুনে এলাকার বাসিন্দাদের ফিলিস্তিনের এলাকাটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 45,484 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা লাখের বেশি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসির।